আমাদের পরের টপিক হলো পেশি। চলো তাহলে পেশি নিয়ে শুরু করা যাক। পেশি হলো এক ধরনের নরম কিন্তু স্থিতিস্থাপক কলা বা টিস্যু, যা প্রাণীদেহের নড়াচড়া এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। অর্থাৎ পেশি হচ্ছে একটা কি নরম এবং স্থিতিস্থাপক টিস্যু, যেটা হচ্ছে আমাদের কী করে দেহের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে এবং তার সঞ্চালনে কী করে সহযোগিতা করে। পেশিতন্ত্র পেশিতন্ত্র মানে কি তাহলে বলো তো? আমরা কিন্তু তন্ত্র আগে পড়ে এসেছি। তন্ত্র বলতে কী বোঝায়? অনেকগুলা অঙ্গের সমন্বয়ে গঠিত হয় তন্ত্র। তাহলে এই যে এই পেশিতন্ত্রটা আমাদের কী কাজে সাহায্য করে? প্রথমত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে, চলাফেরায় এবং অঙ্গবিন্যাস এবং ভারসাম্য রক্ষার কাজে সাহায্য করে। কঙ্কালতন্ত্রের সাথে যৌথভাবে দেহের নির্দিষ্ট আকার গঠন করে। পেশিতে গ্লাইকোজেন সঞ্চয় করে এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে শক্তির উৎস হিসেবে এই গ্লাইকোজেনটা সে ব্যবহার করে। আমাদের পেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করে সেটা হচ্ছে এটা। সে কী করে? আমাদের শরীরে যে অতিরিক্ত গ্লুকোজ সমূহ রয়েছে, আমরা যে শর্করা জাতীয় খাবারটা খাই, তার মধ্যে যে অতিরিক্ত গ্লুকোজটা আমাদের দেহে সঞ্চিত থাকে, সেই গ্লুকোজটাকে সে গ্লাইকোজেন হিসেবে কী করে রাখে? জমা করে রাখে। এবং ভবিষ্যতে সেটা যদি আমাদের যদি ভবিষ্যতে কোনো কার্বোহাইড্রেটের, গ্লুকোজের, শর্করার দরকার হয়ে থাকে, তখন সে কী করে? আমাদের শক্তির উৎস হিসেবে ওই গ্লাইকোজেনটাকে আবার ভেঙে গ্লুকোজে পরিণত করে। এটা কার কাজ তাহলে? এটা হচ্ছে পেশির কাজ। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন হওয়ায় হৃৎপেশির হৃৎপিণ্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করে। হৃৎপেশি বলতে হৃৎপিণ্ড যে পেশি দিয়ে গঠিত সেই পেশিটাকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে যে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের পাম্পিংয়ে সাহায্য করে, আমাদের ব্লাড যে সার্কুলেশনটা করে সেটাতে কী করে? সাহায্য করে। এছাড়া মলত্যাগ, পরিপাক নালীর মধ্যে দিয়ে খাদ্যবস্তুর চলন এবং প্রবৃত্তি স্বয়ংক্রিয় কাজে আমাদের এই পেশিটা কী রাখে? ভূমিকা পালন করে। তাহলে পেশির কাজগুলো আশা করি সবাই বুঝতে পেরেছি। আমাদের পেশি কী কাজ করে তাহলে? পেশি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে, চলাফেরায় সাহায্য করে, দেহের আকার গঠন করে, দেহে গ্লাইকোজেন সঞ্চয় করে, যেটা ভবিষ্যতের জন্য শক্তির উৎস হিসেবে কাজ করে। হৃৎপেশি হচ্ছে হৃৎপিণ্ডের স্পন্দন এবং রক্ত সঞ্চালনের দায়িত্ব পালন করে। এছাড়া মলমূত্র ত্যাগ ও পরিপাক নালীর মধ্য দিয়ে আমরা যে খাবারটা খাই, সেটা আমাদের মুখ থেকে আমাদের পাকস্থলী পর্যন্ত যেতে যে নলটা ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় পরিপাক নালী বা অন্ননালী। সেই অন্ননালী বা পরিপাক নালীর মধ্য দিয়ে খাদ্যবস্তু চলাচলে স্বয়ংক্রিয় ভূমিকা পালন করে আমাদেরকে এই পেশি। তারপরে চলো আমাদের পরবর্তী টপিক হচ্ছে চলনে অস্থি ও পেশির ভূমিকা। তাহলে অস্থিও কিন্তু আমরা পড়ে এসেছি, পেশিও আমরা পড়ে এসেছি। এখন কথা হচ্ছে আমাদের চলনে এই অস্থি এবং পেশিটা ঠিক কীভাবে ভূমিকা পালন করে, সেটা আমাদের এখানে একটা উদাহরণ দিয়ে খুব সুন্দর করে দেখে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কনুই বাঁকা বা সোজা করার জন্য আমরা যে কাজটা করে থাকি। কনুই বাঁকা বা সোজা করি। এই যে আমাদের কনুইটা একবার সোজা করা আছে এখানে, একবার বাঁকা করা আছে এখানে। এই যে একবার সোজা করা এবং একবার বাঁকা করা, এটা কীভাবে হয় একটু লক্ষ্য করো। এখানে কিন্তু আমাদের ইচ্ছাধীন স্নায়ু কাজ করে। ইচ্ছাধীন স্নায়ু বলতে কি? ইচ্ছাধীন স্নায়ু বলতে বোঝাই যেটাকে আমরা আমাদের ইচ্ছে মতো, মানে প্রাণী তার ইচ্ছা মতো যে কোনো সময় কী করতে পারে? নড়াচড়া করতে পারে। সেটাকে বলা হয় ইচ্ছাধীন স্নায়ু। তাহলে আমাদের এই যে কনুই কী থাকে? ইচ্ছাধীন স্নায়ু থাকে। এই ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায় এই যে আমাদের এই যে কনুটার উপরে খেয়াল করো, এই যে কনুটা, এটার উপরে খেয়াল করো, এই উপরের পেশিটাকে বলা হয়ে থাকে বাইসেপস পেশি। কি বলা হয়? এটাকে বলা হয়ে থাকে বাইসেপস পেশি। আর এই যে নিচের যে ব্লু কালার অংশটা, এটাকে বলা হয়ে থাকে ট্রাইসেপস পেশি। আমাদের এখানে কনুয়ে দুই ধরনের পেশি কাজ করছে। উপরেরটার নাম বাইসেপস পেশি, নিচেরটার নাম ট্রাইসেপস পেশি। তো এখানে কনুটা যখন আমরা বাঁকা করি, এই যে কনুটা যখন টেনে সে বাঁকা করলো, তখন কি হয়? তখন আমাদের এই যে বাইসেপস পেশি যেটা দেখতে পাচ্ছ, এই বাইসেপস পেশিটা কি হয়ে যায়? সংকুচিত হয়ে একটু উপরের দিকে উঠে গেছে। দেখো, ক্লোজ হয়ে একটু উপরের দিকে উঠে গেছে, মানে বাইসেপস পেশি সংকুচিত হয়ে যায়। অন্যদিকে এই যে ট্রাইসেপস পেশিটা, একটু ভালো করে খেয়াল করো, এখানে যে ট্রাইসেপস পেশিটা আছে, এই যে ব্লু কালার যে ট্রাইসেপস পেশিটা আছে, এই ট্রাইসেপস পেশিটা কি হয়? প্লেন হয়ে যায়, মানে সে শীতল হয়ে যায়। তাহলে বাইসেপস পেশি কি হয়? সংকুচিত হয়। এই যে বাইসেপস পেশি সংকুচিত হয়, আর আমাদের ট্রাইসেপস পেশিটা কি হয়? শিথিল হয়। তাহলে আমি আবার রিপিট করছি, খেয়াল করো ভালো করে। কনুই যখন আমরা বাঁকা করতে যাই, কনুই বাঁকা করার ক্ষেত্রে আমাদের বাইসেপস পেশিটা কি হয়? অটোমেটিক্যালি সংকুচিত হয়। অন্যদিকে আমাদের ট্রাইসেপস পেশিটা শীতল হয়ে পড়ে, শিথিল হয়ে যায়। ফলে আমাদের রেডিয়াস এবং আলনা, এই যে এখানে আমরা কঙ্কালতন্ত্রে পড়ে এসেছি, এটাকে বলা হয়
এই যে এখানে দুটো হাড় আছে, একটাকে বলা হয় রেডিয়াস আর একটাকে বলা হয় আলনা। এই রেডিয়াস এবং আলনা টেনে এই যে এখানে যে হাড়টা আছে এটাকে বলা হয়ে থাকে হিউমেরাস। রেডিয়াস এবং আলনা টেনে হিউমেরাসের কাছে নিয়ে আসে। রেডিয়াস আলনা টেনে কার কাছে নিয়ে আসে? হিউমেরাসের কাছে নিয়ে আসে। রেডিয়াস এবং আলনাকে একসাথে কোথায় কাছাকাছি দেখা যায়? তখন হিউমেরাসের কাছাকাছি দেখা যায়। এই হচ্ছে আমাদের কনুটা বাঁকা করার ক্ষেত্রে। আমি যদি শুরু থেকে আরেকবার বলি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এখানে দুই ধরনের পেশি আছে, উপরেরটার নাম বাইসেপস পেশি এবং নিচেরটার নাম হচ্ছে ট্রাইসেপস পেশি। তো কনু যখন আমরা বাঁকা করতে যাই তখন আমাদের এই বাইসেপস পেশিটা কি হয়? বাইসেপস পেশিটা সংকুচিত হয়, ট্রাইসেপস পেশিটা কি হয়? শিথিল হয়। ফলে আমাদের রেডিয়াস কি করে? আলনাকে টেনে কার কাছাকাছি নিয়ে আসে? হিউমেরাসের কাছাকাছি নিয়ে আসে। এভাবে আমরা কনুই বাঁকা করতে পারি। এবার চলো কনুই তাহলে সোজা করার ক্ষেত্রে কি করে? কনুই সোজা করতে গেলে ঠিক তার বিপরীত ঘটনাটা ঘটে। অর্থাৎ কি ঘটে? সেম ইচ্ছাদি স্নায়ুর তাড়নায় আমাদের এই যে নিচের যে ট্রাইসেপস পেশিটা আছে সেটা আবার কি হয়ে যায়? সেটা আবার সংকুচিত হয়ে যায়। আর আমাদের বাইসেপস পেশি যেটা আছে সেটা আবার শিথিল হয়ে যায়। ফলে রেডিয়াস আলনাকে টেনে আবার কি করে? আগের অবস্থায় ফেরত নিয়ে যায় বা হিউমেরাস থেকে দূরে সরিয়ে নেয় বা একই সরলরেখায় নিয়ে আসে। এভাবে আমরা হাতটা কোনোটা কী করতে পারি? সোজা করতে পারি। তাহলে এক কথায় দাঁড়ালো যে আমাদের বাইসেপস পেশি এবং আমাদের ট্রাইসেপস পেশি একবার সংকোচন একবার শিথিল, একবার সংকোচন একবার শিথিল। এই ঘটনাটার মাধ্যমে কনুকে একবার কি করে? সোজা করে আর একবার বাঁকা করে। তাহলে কনুই সোজা করতে বা বাঁকা করতে আমাদের পেশির ভূমিকা আছে কিনা নাই সেটা বলো। আমরা বাইসেপস পেশি এবং ট্রাইসেপস পেশি পড়েছি, তার মানে পেশির ভূমিকা আছে। এরপর আসে অস্থির ভূমিকা। আমরা একটু আগে বলেছি না, এখানে বলছি রেডিয়াস এবং আলনা আছে, এখানে হিউমারাস আছে, তাহলে এগুলো সবগুলো কিন্তু অস্থি। তাহলে কনু যখন আমরা বাঁকা করতে যাচ্ছিলাম রেডিয়াস কী করছিল? আলনাকে টেনে কাছে নিয়ে আসছিল, আর কার কাছে নিয়ে আসছিল? হিউমারাসের কাছে নিয়ে আসছিল। ফলে আমরা কনুটা বাঁকা করতে পেরেছি। তাহলে কি অস্থির ভূমিকা আমরা চলনে পেয়েছি? অবশ্যই পেয়েছি। তাহলে চলনে আমাদের যে কোনো প্রাণীর চলনে বলো অস্থি এবং পেশির ভূমিকাটা আছে কি না? আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি শেষবারের মতো রিপিট করছি, আরেকবার ভালো করে খেয়াল করো। চলনে, মানুষের চলনে অস্থি এবং পেশির ভূমিকা এখানে যেভাবে আছে হুবহু এভাবে লিখতে পারলে ভালো। আমি কিন্তু এটাই পড়িয়ে দিয়েছি, একটু ভালো করে খেয়াল করো। কনুই বাঁকা বা সোজা করতে হলে ঐচ্ছিক পেশি কীভাবে কাজ করে সেটি লক্ষ্য করা যাক। দেখো, কনুই বাঁকা করতে হলে ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায় বাইসেপস পেশিটা কী হয়? সংকুচিত হয়। ফলে ট্রাইসেপস পেশি শিথিল হয়ে প্রসারিত হয়। এর ফলে রেডিয়াস আলনাকে টেনে হিউমারাসের কাছে নিয়ে আসে। ফলে আমাদের কনুইটা কী হয়? বাঁকা হয়। এরপর কনুই সোজা করতে গেলে ঠিক তার বিপরীত কার্যক্রমটি ঘটে। অর্থাৎ ইচ্ছাধীন স্নায়ুর তাড়নায় এবার ট্রাইসেপস পেশিটা কী হয়? সংকুচিত হয়। রেডিয়াস আলনাকে টেনে কী করে নেয়? সোজা করে নিয়ে নেয়, অর্থাৎ হিউমারাসের সাথে একদম একটি সরলরেখা নিয়ে আসে। এই সময় বাইসেপস পেশিটা অটোমেটিক কী হয়ে যায়? শিথিল হয়ে প্রসারিত হয়ে যায়। এভাবে বাইসেপস ও ট্রাইসেপস পেশি সংকোচন এবং স্লথ বা প্রসারিত, স্লথ মানে কি? প্রসারিত হওয়ার মাধ্যমে আমরা কনুই ভাঁজ করতে পারি এবং খুলতে পারি। এভাবে আমরা আমাদের পেশিটা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের অঙ্গ সঞ্চালনে কী করে? সাহায্য করে। আশা করি সবার এই টপিকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে আসো আমাদের পরবর্তী টপিক হচ্ছে ট্যান্ডন। ট্যান্ডন নিয়ে পড়তে গেলে ট্যান্ডন কী সেটা আমাদেরকে জানা প্রয়োজন। আমরা কিন্তু একদম শুরুর ক্লাসে পড়ে এসেছি ট্যান্ডন কী। ট্যান্ডন হচ্ছে আমাদের একটা পেশি, আর তার একটা অস্থি। এটা যদি আমি একটা অস্থি আঁকি, এটা মনে করো একটা হাড় বা অস্থি, তার উপর একটা পেশি আঁকলাম। তাহলে এই অস্থির সাথে এই যে আমাদের পেশিটাকে সংযুক্ত করে যে অংশটা সেটাকে বলা হয় কি? ট্যান্ডন। তাহলে ট্যান্ডন সোজা কথায় পেশি এবং অস্থিকে কী করে? সংযুক্ত করে। তাহলে ট্যান্ডনটা কীভাবে গঠিত আমরা একটু দেখি। ট্যান্ডন হচ্ছে দৃঢ় দড়ি বা রজ্জুর মতো শক্ত করে। এটা অনেকটা হচ্ছে রশির মতো, মোটা মোটা দড়ি আছে না, ওইসব দড়ির মতো, যেটা ঘন শ্বেততন্তুময় যোজক টিস্যু দিয়ে গঠিত। শ্বেততন্তু সাদা কালারের যোজক টিস্যু দিয়ে গঠিত। যোজক টিস্যু কি সেটা কিন্তু আমি প্রথম ক্লাসে বলে এসেছি। ম্যাট্রিক্সে প্রচুর শাখা প্রশাখাবিহীন শ্বেততন্তু ছড়ানো থাকে। যেহেতু শ্বেততন্তুময় যোজক টিস্যু দিয়ে গঠিত, অবশ্যই ম্যাট্রিক্সে শ্বেততন্তুই আমরা পাবো। এগুলো গুচ্ছাকারে সমান্তরাল থাকে। তাহলে এই যে শ্বেততন্তুগুলো কী আকারে থাকে? গুচ্ছাকারে, এরম করে সমান্তরালে থাকে। অনেকগুলা একত্রিত হয়ে একটা কি গঠন করে? আটি বা বান্ডিল গঠন করে। আবার এরকম অনেকগুলো আটি বান্ডেল একত্রে কি করে? আটি গুচ্ছ গঠন করে। আটি গুচ্ছগুলা একটা আবরণ দিয়ে কি থাকে? আবৃত হয়ে একটা বড় আটি গঠন করে, যেটার নাম হচ্ছে এরিওলার টিস্যু দিয়ে বেষ্টিত হয়ে। কী টিস্যু? এরিওলার টিস্যু। এরিওলার টিস্যু দৈর্ঘ্য বরাবর বিভিন্ন, এবার এরিওলার টিস্যু যেটা ছিল সেই টিস্যুটার দৈর্ঘ্য বরাবর বিভিন্ন ধরনের কী থাকে? রক্তনালী থাকে এবং স্নায়ু যুক্ত থাকে। পেশিকে অস্থির সাথে যুক্ত রাখাই এর কাজ। তাহলে মেনলি
আমাদের ট্যান্ডনের কাজটাই হচ্ছে এটা, পেশিকে অস্থির সাথে যুক্ত করা। ট্যান্ডন ব্যাস শক্ত, পেশিকে অস্থির সাথে যুক্ত রাখে, দেহ কাঠামো গঠনে সাহায্য করে। আমি যদি আরেকবার রিপিট করি শুরু থেকে, ভালো করে খেয়াল করো। ট্যান্ডন কি? ট্যান্ডন হচ্ছে পেশিকে অস্থির সাথে যুক্ত করে যে অংশটা, সেটাকে বলা হয় কি? ট্যান্ডন। ট্যান্ডন হচ্ছে দৃঢ় দড়ি বা রজ্জুর মতো শক্ত গঠন, যেটা শ্বেততন্তু দিয়ে গঠিত। আমাদের ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে তাই কী পাওয়া যায়? শ্বেততন্তু পাওয়া যায়। এগুলো গুচ্ছাকারে থাকে, অনেকগুলো গুচ্ছকে একত্রে আটি বা বান্ডেল বলে, অনেকগুলো আটিকে একত্রে আটি গুচ্ছ বলে। এই আটিগুচ্ছগুলো হচ্ছে একটা টিস্যু দিয়ে আবৃত থাকে, বেষ্টিত থাকে, সেটা হচ্ছে এরিওলার টিস্যু। এরিওলার টিস্যুর উপরে আবার কি থাকে? রক্তনালী এবং স্নায়ুতন্তুযুক্ত থাকে। এগুলো পেশিকে অস্থির সাথে যুক্ত করে দেহ কাঠামো গঠনে সাহায্য করে। আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। চলো তাহলে আমাদের পরবর্তী টপিকে যাওয়া যাক। পরবর্তী টপিক হচ্ছে লিগামেন্ট। আমাদের পরবর্তী টপিক কি? পরবর্তী টপিক হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে অস্থিকে অস্থির সাথে যুক্ত করে। এই যে দুইটা অস্থির মাঝখানে দুটো অস্থিকে যুক্ত করে যে অংশটা, সেটাকে কি বলা হয়ে থাকে? লিগামেন্ট। দুটো অস্থিকে সংযুক্ত করে যে অংশটা, সেটাই হচ্ছে লিগামেন্ট। তাহলে চলো, লিগামেন্ট হচ্ছে পাতলা কাপড়ের মতো কোমল। আমাদের ট্যান্ডন কিন্তু ছিল কি? ঘন, দৃঢ়। ভালো করে খেয়াল করো, এই যে আমাদের ট্যান্ডন কি ছিল? ট্যান্ডন ছিল দৃঢ় এবং দড়ির মতো। দেখো, দৃঢ় দড়ি বা রজ্জুর মতো। কিন্তু আমাদের লিগামেন্ট কিন্তু পাতলা, কোমল, অথচ দৃঢ় স্থিতিস্থাপক বন্ধনী। এটি অস্থির সাথে অন্য অস্থির সংযোগ স্থাপন করে। স্বাভাবিক, আমরা বললাম একটা অস্থির সাথে আরেকটা অস্থির কী করে? সংযোগ সাধন করে। শ্বেততন্তুময় এবং পীততন্তুময় ইলাস্টিক তন্তু দ্বারা গঠিত। আমাদের ট্যান্ডন কিন্তু ছিল শুধুমাত্র শ্বেততন্তুময়, কিন্তু আমাদের লিগামেন্ট হচ্ছে শ্বেততন্তু এবং পীততন্তু দিয়ে গঠিত। পীতবর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা সবচেয়ে বেশি থাকে। শ্বেততন্তু এবং পীততন্তু থাকে, তবে পীততন্তুটা কি থাকে? একটু বেশি পরিমাণে থাকে। যে ইলাস্টিক তন্তুগুলো থাকে সেগুলা ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে গঠিত। নড়াচড়া করতে সাহায্য করে এবং অস্থিসন্ধিকে সঠিক অবস্থানে রাখতে আমাদের এই লিগামেন্টটা সাহায্য করে। তাহলে আমি আবার বলছি, লিগামেন্টের কাজটা কি? লিগামেন্ট হচ্ছে অস্থির সাথে অস্থিকে কী করে? সংযুক্ত করে। এটা হচ্ছে পাতলা কাপড়ের মতো কোমল, দৃঢ় স্থিতিস্থাপক বন্ধনী, যেটা একটা অস্থির সাথে অন্য অস্থির সংযোগ স্থাপন করে। এখানে দুই ধরনের যোজক থাকে, একটা শ্বেততন্তুময়, একটা পীততন্তুময়। পীততন্তুর সংখ্যাটা একটু কি বেশি থাকে। আর যে ইলাস্টিন তন্তুটা গঠিত, সেই ইলাস্টিনটা হচ্ছে ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে গঠিত। এটা কি করে? নড়াচড়া করতে সাহায্য করে এবং অস্থিসন্ধিকে সঠিক অবস্থানে রাখতে সাহায্য করে। এই ছিল আমাদের লিগামেন্ট নিয়ে পড়াশোনা। আমরা পরবর্তীতে পড়ব অস্থি সংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে। অস্থি সংক্রান্ত বিভিন্ন রোগ নিয়ে পড়তে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে একটা রোগ আছে, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস ব্যাপারটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। কী জন্য ঘটে থাকে? এটা মেনলি এটার কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে। ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে আমাদের হাড়ের ঘনত্বটা যখন কমে যায়, হাড়টা দুর্বল হয়ে পড়ে, যে কোনো সময় হাড়টা ভেঙে যেতে পারে। এই অবস্থাটাকে বলা হয় অস্টিওপোরোসিস। তো এগুলো তোমাদের বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, তোমরা পড়ে নিতে পারো। যেখানে লেখা আছে কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়। এছাড়া নারীদের মেনোপজ হওয়ার পর অস্থির ঘনত্ব ও পুরুত্ব কী হতে থাকে? কমতে থাকে। মেনোপজ শব্দের অর্থ বোঝায় আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেলটা আছে, যেটা আমরা পিরিয়ড বলি, যে পিরিয়ড একটা নির্দিষ্ট বয়সের পর মহিলাদের কি হয়ে যায়? অফ হয়ে যেতে পারে। সেটা 50, 45 বা কারো ক্ষেত্রে 55ও হতে পারে। এই যে পিরিয়ডটা একদম স্থায়ীভাবে অফ হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয়, অফ হয়ে যাওয়ার পরবর্তী অবস্থাটাকে বলা হয়ে থাকে মেনোপজ। তাহলে এই যে মেনোপজ হওয়ার পরে আমাদের হাড়ের ঘনত্বটা কী হতে থাকে? কমতে থাকে। এরপর আসলে লক্ষণ কি? লক্ষণ হচ্ছে আমাদের অস্থি ভঙ্গুর হতে থাকে, অস্থির ঘনত্ব কমতে থাকে, পেশি শক্তি কমতে থাকে, পিঠের পেছনের দিকে ব্যথা অনুভব হয়, অস্থিতে ব্যথা অনুভব হয়। এই রোগটা নির্ণয়ের জন্য আমাদের একটা যন্ত্র আছে, সেটা হচ্ছে ঘনত্ব মাপক যন্ত্র। এই ঘনত্ব মাপক যন্ত্রের মাধ্যমে আমাদের অস্থিতে ঘনত্ব, খনিজ লবণের ঘনত্ব কীরকম আছে সেটা দেখে এই রোগটা কী করা হয়? নির্ণয় করা হয়। প্রতিকার হচ্ছে আমরা কিভাবে রোগটা থেকে দূরে থাকতে পারি। 50 মানে 50-এর চেয়ে উপরে যে মহিলা এবং পুরুষরা রয়েছে, এদেরকে দৈনিক কী করতে হবে? দৈনিক মানে ডেইলি 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। এজন্য তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে আমাদের বাড়িতে যেসব বয়স্ক লোকেরা রয়েছেন, তাদেরকে কিন্তু ক্যালসিয়ামের ট্যাবলেট দেওয়া হয়। ডক্টররা তাদেরকে ক্যালসিয়াম ট্যাবলেট কী করেন? সাজেস্ট করে থাকেন, যেন তাদের ক্যালসিয়ামের ঘনত্বটা, যেটা ঘাটতি যেটা হয়ে গেছে, সেটা পূরণ করা যায়। এছাড়া ননি তোলা দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য গ্রহণ করা। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এই কারণে। এছাড়া কমলার রস, সবুজ শাকসবজিও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া। এটা হচ্ছে অস্টিওপোরোসিস। এর পরবর্তী রোগটা হচ্ছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, যেটা হচ্ছে গ্যাঁটে বাত বলা হয়।
বাত আশা করি শুনেছো, বাড়িতে অনেকের বৃদ্ধ লোক থাকলে তোমরা অবশ্যই শুনে থাকবে, দাদা দাদি নানা নানি থাকলে গেটে বাত, এটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয়ে থাকে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। এটার লক্ষণগুলো হচ্ছে অস্থিসন্ধি বা গিঁটে প্রদাহ বা ব্যথা হয়। দুটো অস্থির জয়েন্টে জয়েন্টে কী হয়, প্রচুর পরিমাণে ব্যথা হয়, অস্থিগুলো শক্ত হয়ে যায়, নাড়াতে কষ্ট হয়, গিঁট অনেক সময় কী হয়ে যায়, ব্যথা হয়ে ফুলে যেতে পারে। এটার প্রতিকার হচ্ছে গিঁটের উপর গরম গরম পানির ছ্যাঁক দিতে হবে, কুসুম কুসুম ছ্যাঁক দিতে হবে। এছাড়া অত্যাধিক পরিশ্রম ও ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। ঠিকঠাক নাড়াচাড়া করতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণে কী করতে হবে, ব্যায়াম করতে হবে, আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। এটার মাধ্যমে আমরা কিছুটা কী করতে পারি, এই রোগটা থেকে পরিত্রাণ পেতে পারি। এই ছিল আমাদের রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের পড়াশোনা। আশা করি সবার আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। এবং পরবর্তীতে কোন ক্লাসটা তোমরা করতে চাচ্ছ, কোন টপিকটা সম্পর্কে জানতে চাচ্ছ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চেষ্টা করব যতটুকু সম্ভব সাহায্য করার।